দোকানে বসতে শুরু করেন। নারী হিসেবে মোবাইল রিচার্জের ব্যবসা করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে কয়েকবারই। সব বাধা পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন সাফল্যে। তাহলে গত ক্লাসে আমরা ইফেক্ট কাকে বলে, এদের যে এক্সপেরিমেন্ট এগুলো পড়াচ্ছি, তোমরা কি বইটা পড়ছো? কয়জন পড়ছো বলো তো? জি স্যার। কে কথা বলছো এখন? জি স্যার। আমি স্যার। হ্যালো, তোমার নাম কি মেহেদি নাকি? জি স্যার। সেকশনে তো কি আর একটা মেহেদি আছে নাকি? এই কারণে সেকশনে তো মনে আর একটা মেহেদি পাইলাম। জি স্যার। আচ্ছা, যদি পড়ে থাকো আর কেউ পড়ছো ও বাদ দিয়া? আমি সেকশনে এতে বললাম একটু আগে তোমাদেরকে যে শুধু তোমরা না, শিক্ষকদেরও ক্লাসে ঢোকার আগে একটু স্কিম করা উচিত। এতে রিডিং ক্যাপাসিটি এবং দ্রুত রিড করে তোমার ইনফরমেশন বের করার যে অভিজ্ঞতা, এই অভ্যাসটা তখন কাজে লাগে। তো দিস ইজ হাউ দ্য আন্ডারগ্রেড is designed, not only to teach the coursework, but you will automatically learn some additional things from your undergrad course. So, আমাদের এটা আমরা এতদিন দেখাচ্ছিলাম যে আমাদের এক্সপেরিমেন্টাল সোর্স নেওয়ার পরে তার মানে তার ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, এবং অবভিয়াসলি ফটো ইলেকট্রিক এফেক্ট আমাদেরকে যদি অবজার্ভ করতে হয়, এক্সপেরিমেন্টেশন করতে হয়, the frequency must be above the threshold frequency, যেটা ইন্টারমিডিয়েটে বাংলায় তোমরা পড়ছো সূচক কম্পাঙ্ক। এখন বিভিন্ন ভাবে আমরা ইন্টেন্সিটি বাড়াইতে পারি। একটা হইতে পারে, এখানে আমি যে লাইট সোর্সটা নিলাম, আমি যদি দ্বিতীয় আর একটা লাইট সোর্স নিই, যেমন সিম্পল এক্সাম্পল, তুমি একটা বাল্ব তোমাকে যেই পরিমাণ ইন্টেন্সিটি দিবে, দুইটা বাল্ব তার চেয়ে বেশি দিবে, তিনটা বাল্ব তার চেয়ে বেশি দিবে। অথবা তুমি বাল্বের ফ্রিকোয়েন্সিতে নাম্বার অফ ইলেকট্রন, ফটো ইলেকট্রিক কারেন্টটা কত বাড়ে, এবং সেটা ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল, ঠিক না? আচ্ছা, এইবার আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির এক্সপেরিমেন্টটা কিভাবে করব? আমি একটা লাইট সোর্স নিলাম যার কনস্ট্যান্ট ইন্টেন্সিটি, কিন্তু এটা বিভিন্ন ধরনের আলো আছে, লাল আলো আছে, বেগুনি আলো আছে, হলুদ আলো আছে, সবগুলো আলো আছে। তোমরা জানো প্রত্যেকটা আলোর তরঙ্গ দৈর্ঘ্য ফিক্সড, প্রত্যেকটা রঙের জন্য একটা নির্দিষ্ট তরঙ্গ আছে। এইভাবে আমরা এখন কম্পাউন্ড লাইট তৈরি করি। তুমি যদি ইন্টেন্সিটি কনস্ট্যান্ট রেখে তুমি যদি ফ্রিকোয়েন্সি যদি বাড়াও, তাহলে ফ্রিকোয়েন্সি 1, 2, 3, 4, 5, 7, 8, 9, 10, তার মানে 10-এর পরে দেখা গেল ফটো ইলেকট্রন নির্গত হচ্ছে। এরপরে ফ্রিকোয়েন্সি যত বাড়াও তত শার্পলি কত ফটো ইলেকট্রন বাড়ে। তার মানে ফ্রিকোয়েন্সি তোমার কত, যেই ফ্রিকোয়েন্সিতে ফটো ইলেকট্রন নির্গত হয় সেটাকে আমরা বলি কত, তোমার ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি বা সূচক কম্পাঙ্ক। এই গ্রাফটা এরকম নন লিনিয়ার বা বাঁকা হইল কেন, কেউ কি বলতে পারো? এই সবাই চুপ করে আছে, কেউ কি বলতে পারো? স্যার ফিগারটা আবার দেখান। এখানে এই গ্রাফটা লিনিয়ার, এই গ্রাফটা নন লিনিয়ার কেন? স্যার এখানে তো স্যার এই যে এফ নোট নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে আমি বুঝিনি, আবার বলো।
কোনটা? এখানে ফ্রিকোয়েন্সি যতই বাড়ে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির পরে যে আমার ইলেকট্রনটা নির্গত হয়, হ্যাঁ সেজন্য এটা এফ নট থেকে স্যার স্টার্ট হয়েছে। হ্যাঁ স্টার্ট হয়েছে, কিন্তু এরপরে লিনিয়ার না হইয়া, যেমন উপরে গ্রাফটা ইন্টেন্সিটি আর ফটো ইলেকট্রিক কারেন্ট লিনিয়ার, এখানে তোমার নন লিনিয়ার কেন? সমান না, এই জন্য স্যার। না, এটা আছে লিনিয়ার সংখ্যা কি, এটা হচ্ছে ওয়াই সমান কত এম এক্স, এটা আসল ইকুয়েশনটা। এইচ এফ নট এ পর্যন্ত হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন, এই যে এফ নট পর্যন্ত যেটা, এটা হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ক ফাংশন। এবার ওয়াই সমান এম এক্স প্লাস সি যে গ্রাফটা হবে আর কি, ওয়াই সমান এম এক্স প্লাস সি, এই সমীকরণটা সরলরেখার সমীকরণটা মনে আছে তো? হ্যাঁ, যদি মনে থাকে, এরপরে কি তোমার ইলেকট্রন নির্গত হইতাছে, এটা আসলে কাইনেটিক এনার্জি। তোমার ইলেকট্রনের ভেলোসিটি যেটা আছে, সেই ভেলোসিটিটা পাওয়ারটা হচ্ছে ডিফারেন্ট, যে কারণে এটা তোমার লিনিয়ার সমীকরণ না হয়ে তোমার এটা নন লিনিয়ার হয়ে যেতেছে। এটা বি স্কোয়ারের সাথে কত প্রপোর্শনাল হয়। লিটারেচার তোমরা দিব, তোমরা ওইগুলোতে তোমার এক্সপেরিমেন্টাল ডাটা দিয়ে ওরা প্রমাণ করে দিচ্ছে, যে কারণে এটা হচ্ছে কত নন লিনিয়ার। আচ্ছা, দ্য ওয়েভলেংথ করেসপন্ডিং টু দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা জানি। আচ্ছা, এরপরে 3 নাম্বার যে সূত্রটা আসে, মিনিমাম ভেলোসিটি, আমাদের ফটো ইলেকট্রিক কারেন্ট ছিল, এখানে আমি কারেন্টটাকে আমি ভেলোসিটি দ্বারা আমি প্রকাশ করতেছি, অফ ইলেকট্রন ইমিশন এন্ড হেন্স ভেলোসিটি মানে হাফ mv স্কয়ার কাইনেটিক এনার্জি। এটা তোমার ফ্রিকোয়েন্সির সাথে কত লিনিয়ার হয়, মানে এই গ্রাফের উল্টাটা, এটা হবে কত লিনিয়ার ফর দ্য ইনসিডেন্ট লাইট বাট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি। তো এটার জন্য আমাকে যাইতে হবে কত, আমি এখানে আমি স্ক্যান করতে গিয়ে পেজ লাগাই ফেলছি ফটো ইলেকট্রিক 2, তার মানে এই পেজগুলো আমি করিনি। এখানকার কথাটা হইলো, এই যে কাইনেটিক এনার্জি, এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওই গ্রাফটাকে ফটো ইলেকট্রিক কারেন্টকে যদি ইলেকট্রনের যদি কাইনেটিক এনার্জির সমীকরণে যদি নিয়ে আসি, দেখো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির পরে এটা হচ্ছে কত লিনিয়ার, যে কাইনেটিক এনার্জিটা তোমার ফ্রিকোয়েন্সির সাথে কত তোমার লিনিয়ারলি কত তোমার বাড়বে। এবার ইন্টেন্সিটি যাই হোক না কেন, হ্যান্স increase in the frequency of the incident light increases the velocity with which photoelectrons are ejected. The same fact is illustrated in 5. যেটা আমরা এখানে এই ফিগারটা যেটা incidentally it may be noted that the slope of the curve given the length constant. আমাকে যদি বলি এখন y সমান mx প্লাস c যে গ্রাফ আছে, সেই গ্রাফের এখানে e সমান সমান আছে এনার্জি, আর এখানে h হচ্ছে কত ফ্রিকোয়েন্সি, তার মানে এনার্জি হচ্ছে কত hf। তোমাকে যদি বলি প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মানের মান বের করার জন্য একটা এক্সপেরিমেন্ট ডিরাইভ করো, তার মানে তোমাকে এই এক্সপেরিমেন্টটা কত করতে হবে। The intensity of the incident light is increased. তুমি frequency constant কিন্তু intensity বাড়তেছে। তার মানে তখন কি হবে, আবার খেয়াল করো, if keeping frequency constant, তখন কি হবে, more photon will be incident on the metal surface. Each photon having the same energy, and the more electrons will be ejected. Since electron can absorb only one photon, each electron will have the same energy and will be ejected with the same velocity. This is the number of photoelectrons ejected, but not their kinetic energy. স্টেটমেন্টটা, এই বর্ণটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে এখানে, অনুর কথা হইলো তোমাকে নাম্বার অফ ফোটন এই আলোক উৎসে
প্রচুর পরিমাণে আছে, কিন্তু প্রত্যেকটা ফোটনের এনার্জি কি বেশি হওয়া কি সম্ভব? হ্যালো, আমি কি বলছি শুনতে পারছো তোমরা? স্যার, একটু আবার আবার একটু বলেন। বলেন স্যার। আবার একটু বলেন। একটা ফোটনের এনার্জি কত? এইচ এফ। এবার তোমার আলোর তীব্রতা যদি বেশি হয় তাহলে ওই আলোক উৎস বা ফোটন বেশি হবে, কিন্তু এনার্জি বেশি হওয়া সম্ভব না। ফোটনের এবার না কেন ইলেকট্রন তো একটা ফোটনের, সুতরাং প্রত্যেকটা ইলেকট্রন ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন সে কত সেম ভেলোসিটি নিয়ে কত ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দৌড়াবে। সুতরাং এখানে ফ্রিকোয়েন্সি যদি তুমি বাড়াও তখন সে এনার্জি কি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, তার মানে ইলেকট্রন সেই প্রপোর্শনালে কত তার গতিশক্তি বাড়বে, যে কারণে কাইনেটিক এনার্জি অর্থাৎ ভি স্কয়ার ভেলোসিটিটা ফ্রিকোয়েন্সির সাথে প্রপোর্শনাল। সুতরাং ইন্টেন্সিটি বাড়াইলে কমাইলে এখানে কিছুই আসে যায় না, তোমার ফ্রিকোয়েন্সি যদি আমরা বাড়াই তখনই তার ভেলোসিটি বাড়বে। এটা হচ্ছে কেন তোমার ফ্রিকোয়েন্সির সাথে কাইনেটিক এনার্জিটা প্রপোর্শনালি বাড়ে। আফটার এ সার্টেন ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ কল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা বাংলায় তোমরা বলো সূচক কম্পাঙ্ক। এখন এটা গেল, কিন্তু ইন্টেন্সিটি বাড়ানোর একটা effect তো আছে। 10 দিলাম, প্রত্যেকটা অ্যানোড থেকে ক্যাথোডে পাঠাইতে পারে, তার মানে ফোটো কারেন্টের মানটা কত বেড়ে যাবে, যেটা আমরা আগের এক্সপেরিমেন্টে আমরা দেখাইছি। তোমার ফোটো কারেন্টের মান কত তোমার ইন্টেন্সিটির সাথে ফোটো কারেন্ট কথা কি নাম্বার অফ বেশি হবে, কিন্তু কাইনেটিক এনার্জি সমানই থাকবে। এটা হলো আমাদের ব্যাখ্যা। এবার আসো এই ব্যাখ্যাটাই আবার অন্যভাবে আমি সূত্রটা আমি রিঅ্যারেঞ্জ করতে পারি। The velocities of emitted electrons have values between 0 and a definite maximum. এই কথাটার অর্থ কি বুঝছো আগের ব্যাখ্যা থেকে? এখানে বলছে তোমার ইমিটেড যেসব ইলেকট্রন আছে তার ভেলোসিটি থাকবে 0 থেকে ম্যাক্সিমাম একটা ভ্যালু, ম্যাক্সিমাম ভ্যালুর পরে কত আর কত বাড়বে না। এই কথাটার অর্থ কি বুঝছো তুমি? The proportion of the electrons having a particular velocity is independent of the intensity of radiation. এই কথাটার ব্যাখ্যা একটু আগে আমরা যেটা দিলাম এটা, তার মানে ইন্টেন্সিটি যতই বাড়াও না কেন একটা ফোটন একটা ইলেকট্রনের সাথে তোমার কত কোলাইড করবে, ফ্রিকোয়েন্সি যেহেতু কনস্ট্যান্ট, তার মানে ভেলোসিটিটা তোমার কত তোমার এই শূন্য ভ্যালু হচ্ছে কত তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির আগে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পর্যন্ত, এরপরে সে কত একটা ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছাবে, কারণ ওই ফ্রিকোয়েন্সি লাইটের জন্য এর চেয়ে বেশি এনার্জি একটা তোমার কত ফোটনে থাকতে পারে না, তার মানে একটা ম্যাক্সিমাম একটা ভেলোসিটি পৌঁছাবে। এবার ইন্টেন্সিটি তোমার বাড়াও কমাও তাতে কিছুই আসে যায় না। আচ্ছা, তবে নাম্বার অফ ইলেকট্রন যেটা আমরা বলছি তোমার একটা তোমার হ্যাভিং এ পার্টিকুলার ভেলোসিটি তোমার ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। একটু আগে যে স্টেটমেন্টটা বললাম, তার মানে যতই কমা বাড়ো না কেন তোমার ভেলোসিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। এরপরের অংশটা ইলেকট্রনস আর ইমিটেড অলমোস্ট ইনস্ট্যান্টেনিয়াসলি, তার মানে ফটো ইলেকট্রিক এফেক্টের কাহিনীটা হলো তোমার আলো পড়া মাত্র তোমার ফটো ইলেকট্রন নির্গত হয়, এখানে কোনো টাইম ল্যাগ থাকে না।
এটাও আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করলাম। For a given metal surface, stopping potential V naught is directly proportional to frequency, but is independent of the intensity of the incident light. তাহলে 6 নম্বর সূত্রটা একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। এখান থেকে আমাদের কয়টা টার্ম আসতেছে। একটা হলো যে আলো কোন একটা মেটাল সারফেসের উপর আপতিত হইলে তার স্টপিং পটেনশিয়াল কাকে বলে? নাম্বার 1, স্টপিং পটেনশিয়ালের সাথে আমার দুইটা সম্পর্ক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সির সাথে, এটা প্রপোর্শনাল, আর একটা হলো ইন্টেন্সিটির সাথে, এটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমার এই দুইটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানকার যে ফিগারটা দেখো, 0 থেকে ভোল্টেজ কত বাড়তেছে, আবার নেগেটিভ ভোল্টেজও আমার কত একটা অ্যাক্সিস আছে। এখানে দেখো প্রথম যে গ্রাফটা তোমার হইছে, নিচেরটা হইছে, একটা হইছে তোমার হইছে গ্রাফটা এখানে এ থেকে বি পর্যন্ত গেছে, তোমার হইছে ইন্টেন্সিটি হইছে 1, আর উপরের যে গ্রাফটা এটার ইন্টেন্সিটি হইছে 2। এখানে প্রথমে দেখতেছো যে 0 ভোল্টেজ যখন 0, তখন কি তোমার কত ফটো ইলেকট্রন কত, এখানে কিন্তু 0 না, এখানে কিন্তু একটা নির্দিষ্ট একটা মান আছে। মান আসার পরে তোমার ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনালি কত ফটো ইলেকট্রিক কারেন্টের মান কত বাড়তেছে। আমি বাম পাশটা শুধু বলছি, তোমার সরি বাম পাশ না, ডাইন পাশ, গ্রাফের ডাইন পাশ পজিটিভ অ্যাক্সিস যেটা ভোল্টেজের, খেয়াল করছো? পজিটিভ অ্যাক্সিসে ভোল্টেজের মান যখন 0, তখন ফটো ইলেকট্রিক কারেন্টের মান কি 0 না এটার কিছু ডেফিনিট কিছু ভ্যালু আছে? স্যার কিছু ভ্যালু আছে, কিছু ভ্যালু আছে। এরপরে ইন্টেন্সিটি যখন বাড়াইছো তখন কত তার মান কত বাড়ছে না, ডাবল হইছে জি না? স্যার। আচ্ছা, তাইলে আমি প্রথমে এই যে গ্রাফের যে ধনাত্মক পোর্শন যেটা আছে সেটা নিয়ে আলোচনা করি, তাইলে এরপরে আমি বাম পাশটা নিয়ে আলোচনা করি। তাহলে আমি এই ফিগারে the frequency and intensity of the incident light are held constant, কিন্তু আমার পটেনশিয়াল যে তোমার যে ডিফারেন্সটা আছে সেটাকে আমার কত আমি বাড়াবো এবং কমাবো, এবং কোন জায়গায় সেটা হচ্ছে আমার এটা তো আরেকটা ফিগারে। এই যে এখানে আমি পটেনশিয়াল ডিফারেন্স কিন্তু বাড়ানো এবং কমানোর রাস্তা কিন্তু আমি এখানে রাখছি। ইন্টেন্সিটি এবং ফ্রিকোয়েন্সি কত কনস্ট্যান্ট পটেনশিয়াল কমানোর ব্যবস্থা আমি রাখছি। তাহলে এবার আসো, রাখার পরে পটেনশিয়াল ডিফারেন্স কার? তোমার হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের মধ্যে, তার মানে ই মেটাল সারফেস এবং সি এর মাঝে, এটা আমি আস্তে আস্তে বাড়াইতেছি। এখানে দেখো আপ টু সাম ভোল্টেজ, ঠিক আছে, আপ টু সাম স্টেজ the potential difference is increased, photoelectric current is also increased. However, soon some value of B is reached when the current reaches a limiting or saturation value. দেখো এই যে 0 থেকে আমি বাম পাশের অংশে এখনো আসতেছি না, তোমার ধনাত্মক যে অংশ 0 থেকে প্রথমে দেখো খুব আস্তে আস্তে ভোল্টেজ বাড়াইতেছে, তোমার কত ফটো ইলেকট্রিক কারেন্টের মান বাড়তেছে। এরপরে লাইনটা অলমোস্ট কিন্তু একটা সরল রেখা, তার মানে ভোল্টেজের মান তুমি যতই বাড়াও না কেন এখানে কিন্তু কারেন্টের মান বাড়তেছে না, ঠিক তো? এই গ্রাফটা বুঝছো তো? এই ধরনের গ্রাফ কিন্তু বিভিন্ন সময় পাবা, আমি ব্যাখ্যা করতেছি আমার মতো করে, অন্যত্র পাবা, সিভিল ইঞ্জিনিয়ারিং হোক, মেকানিক্যাল যে কোর্সই করো অথবা গবেষণায় পাবা, একটা গ্রাফ এক্সপ্লেন করাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আমার কথা হলো একটা ভ্যালু ভি যখন রিচ করে তখন তুমি কারেন্ট তোমার কত ফটো ইলেকট্রিক কারেন্টের মান কত আর বাড়তেছে না, এটা স্যাচুরেট হয়ে যেতেছে, এটা ফিক্সড হয়ে যেতেছে, ঠিক আছে? এই কথাটার অর্থ কি? when all the photo electrons emitted by E are immediately collected by C, এই লাইনটার অর্থ কি বুঝছো? কারেন্ট কখন স্যাচুরেশন হয়ে যাবে? তোমার ইতে যত সংখ্যক তোমার ক্যাথোডে যেই পরিমাণ ইলেকট্রন আছে সবগুলো যদি ইলেকট্রন যদি ক্যাথোড থেকে যদি ফ্রি হয়ে যদি তোমার যদি অ্যানোড দ্বারা যদি তোমার কালেক্টর দ্বারা যদি কালেক্টেড হয়, অ্যানোড দ্বারা যদি কালেক্টেড হয়, তার মানে তোমার সার্কিট দিয়ে এর চেয়ে বেশি কারেন্ট আর প্রবাহিত হওয়া সম্ভব না, কারণ সোর্স অফ ইলেকট্রন যে মেটাল সারফেস যেটা ক্যাথোড আছে
আর সমস্ত ইলেকট্রন যেগুলো ফ্রি হওয়া সম্ভব ওই এনার্জিতে সেগুলো কত ফ্রি হয়ে গেছে। Further increase in B hardly produce any appreciable increase in current as shown by the flat portion of the curve. এরপরে তুমি যদি ভোল্টেজ আরোই যদি বাড়াও এটা খুব একটা এপ্রিসিয়েবল না, গ্রহণযোগ্য না, যে কারণে আমরা সরল রেখাটা কিন্তু এক্সাক্ট ফ্ল্যাট না। আরো একটা দুটো ইলেকট্রন হয়তো সারফেসে থাকতে পারে, কোনো কারণে কারেন্ট একটু বাড়তে পারে, কিন্তু এটা একটা স্যাচুরেট ভ্যালুতে পড়ে গেছে। এক্সাক্ট সরল রেখা না, স্লোপটা কিন্তু তোমার এক্সাক্ট শূন্য না, তার মানে দুই একটা ইলেকট্রন থাকতে পারে, বাট ইটস নট এপ্রিসিয়েবল। আচ্ছা, এখন তুমি করবা কি, ওই সার্কিটে তোমার যেহেতু রিভার্স করার সুযোগ আছে, তুমি ভোল্টেজটাকে রিভার্স করে দিবা। রিভার্স করার অর্থ কি? তার মানে রিভার্স করার অর্থ হলো আগে যেটা নেগেটিভ প্রান্ত হচ্ছিল ওইটা হয়ে যাবে পজিটিভ প্রান্ত, আর আগে যেটা পজিটিভ প্রান্ত ছিল ওইটা হয়ে যাবে নেগেটিভ প্রান্ত। কথা সত্য তো? জি স্যার, উল্টা হবে। আচ্ছা, উল্টা হবে। তখন E is made positive and C is negative। এখন আমার সমস্ত কারেন্ট যেগুলো আছে এগুলো তো আগে এক্সপেরিমেন্টে আমি করছি কি, এগুলো ই থেকে কত সি তে নিয়ে ইলেকট্রন গুলোকে আমি বসায় রাখছি। তার মানে এখন আমি যখন রিভার্স করে ফেললাম, তার মানে নিয়ম অনুসারে ইমিডিয়েটলি কত তোমার ফটো কারেন্টটা কত তোমার ই করা মানে সে রিভার্স হয়ে কত তোমার শূন্যতে পড়ানো থেকে ইতে যাবে। হ্যাঁ, সি থেকে ইতে গিয়ে কত শূন্য হয়ে যাওয়ার কথা না। The current I does not immediately drop to zero, proving that electrons are emitted from E with some definite velocity। এই কথাটার অর্থ কি? কারেন্ট যেহেতু ইমিডিয়েটলি যেহেতু শূন্যতে পৌঁছাইতেছে না, তার অর্থ হইলো এখনো তোমার যে মেটাল সারফেসটা আছে, ক্যাথোড যেটা আছে, এখানে কিছু ইলেকট্রনের কিছু একটা ডেফিনিট একটা সামান্য একটা ভেলোসিটি হইলেও আছে। This velocity is such that it gives enough kinetic energy to the electrons so as to surmount the retarding electric field between the two electrodes। স্যার স্যার যখন এক্সচেঞ্জ করলাম মানে তখন একটু এরপর একটু বললে ভালো হবে। যখন এক্সচেঞ্জ করছি, রিভার্স যখন করছি, তখন তো তোমার তো ফটো ইলেকট্রিক কারেন্ট তো ঠিক উল্টা পথে তোমার কত সমস্ত ইলেকট্রন কত তোমার এই যে ওই পাশের যে ক্যাথোড, ওই পাশের ক্যাথোডে গিয়ে তো সার্কিট যেহেতু উল্টো হয়ে গেছে, কারেন্ট ফ্লো তো তোমার বন্ধ হয়ে যাওয়ার কথা। কারেন্টের মানটা এমিটারের ডিফ্লেকশনটা কত জিরো দেখানোর কথা, কিন্তু সে জিরো দেখাচ্ছে না। জিরো দেখাচ্ছে না এই কথাটার অর্থ হইলো তখনও তোমার ইলেকট্রোড ই থেকে ক্যাথোড থেকে তোমার কালেক্টরের দিকে কিছু একটা ইলেকট্রন সামান্য পরিমাণে হইলো কিছু একটা প্রবাহ আছে, যে কারণে সে ইমিডিয়েটলি জিরো হয় না। তো রিভার্স ভোল্টেজ তুমি যখন বাড়াইতে থাকার পরে দেখো একটা পর্যায়ে গিয়া তোমার ভি নট রিভার্স ভোল্টেজের ক্ষেত্রে একটা পর্যায়ে গিয়ে কারেন্ট কত, এখানে ভি নট যে জায়গায় আছে এখানে দেখো কারেন্টের মান কত শূন্য, একদম শূন্য হয়ে যায়। তার মানে তখন তোমার কালেক্টর থেকে কোনো ইলেকট্রনই আর নির্গত হচ্ছে না, সব যার যার জায়গায় দাঁড়ায় রয়েছে। যেই ভোল্টেজে গিয়ে তোমার ইলেকট্রনের প্রবাহ একবারে সম্পূর্ণ শূন্য হয়ে যায় সেটাকে আমরা বলি কত স্টপিং পটেনশিয়াল। আচ্ছা, তার মানে এই কথাগুলো when the reverse B is made large enough, a value B naught called stopping or inhibiting potential যেটা বাধা দিচ্ছে is reached when current is reduced to zero. So stopping potential কি? Stopping potential is that value of the retarding মানে reverse potential difference between the two electrodes which is just sufficient to have halt the most energetic photoelectrons emitted, যেগুলো ইলেকট্রনের গতিশক্তিকে কত থামায় দেয়। আচ্ছা, তাহলে এখানে এই যে সিন ফ্রম কার্ভ 2 অফ ফিগার 5.9 এই যে উপরের যে কার্ভটা আছে, এই উপরের কার্ভটা বর্ণনা দেয়। আমরা প্রথমে নিচের কার্ভটা বর্ণনা দিচ্ছি। ডাবলিং দ্য ইন্টেন্সিটি তুমি বাড়াই দিচ্ছ অফ দ্য ইনসিডেন্ট লাইট merely doubles the current but does not affect the value। তার মানে ইন্টেন্সিটি যাই হোক না কেন, স্টপিং পটেনশিয়াল ইন্টেন্সিটি বেশি হলে আমরা আগেই জানি কারেন্টের মান বাড়বে, কিন্তু স্টপিং পটেনশিয়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ তোমার কত ইন্টেন্সিটি। তার মানে 3 নম্বর আরেকটা কার্ভ যদি আমরা যদি দেই, ইন্টেন্সিটি যদি আরো বাড়ায় দেই সেটাও কত এইভাবে যাবে, যাওয়ার পর শেষ পর্যন্ত কারেন্টটা কমে কত স্টপিং পটেনশিয়াল যখন ভি নোটে যখন আসবে 3টা কার্ভই কত এক জায়গায় আসবে। 4 নম্বর আমি ইন্টেন্সিটি আরো বাড়াই দিলাম, এটাও কত স্টপিং পটেনশিয়াল কত এক জায়গায় আসবে।
তাহলে আমার প্রথম যে সূত্রটা ছিল, ফর এ গিভেন মেটাল সারফেস স্টপিং পটেনশিয়াল ভি নট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট লাইট। এটা আমরা প্রমাণ করলাম। এখন প্রমাণ করব যে এটা ফ্রিকোয়েন্সির সাথে কত সমানুপাতিক। আচ্ছা, এখন তোমার এটা আমরা প্রমাণ করলাম। নাও ইফ ভি ম্যাক্সিমাম ইজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইমিশন অফ এ ফটো ইলেকট্রন এন্ড ভি নট ইজ দ্য স্টপিং পটেনশিয়াল, তখন আমি আইনস্টাইনের সূত্রটা থেকে আমি ওয়ার্ক ফাংশন এখানে যদি না দেই, এখানে হাফ এম ভি ম্যাক্সিমাম স্কয়ার হইছে আমার কত কাইনেটিক এনার্জি, আর এই কাইনেটিক এনার্জি যেই পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের কারণে যেই পরিমাণ শক্তি দিতে হইলো সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু কত তোমার হচ্ছে কত ভোল্টেজ। এটার একটা প্রমাণ আছে, এই প্রমাণটা এটা তোমরা এখন জেনে নাও, আমি মোটিভেশনের বই দেখাবো। এটা আমরা তোমরা আমার 19 থেকে পড়ে আসছো। তাহলে এটা হচ্ছে আমার ফিল্ড এনার্জি ই ভি নট। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি ভি ম্যাক্সিমাম এর মান বের করতে পারি। এখানে দেখো ভি নট এর মান আমার জানা, ই এর মান জানা, এম এর মান জানা। তার মানে কোনো একটা এক্সপেরিমেন্টে তোমার ইলেকট্রনের ভেলোসিটি কত হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে, এই ফর্মুলাটা আমি এই ফর্মুলা দিয়ে কত ইলেকট্রনের ভেলোসিটি আমি মাপতে পারি। কারণ কি, এখানে এক্সপেরিমেন্টে কত ভি নটের মানটা আমি নির্ধারণ করে দিই, যে স্টপিং পটেনশিয়ালটা কত আমি এক্সপেরিমেন্টালি বের করতে পারি। তার মানে ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি কত, এই এক্সপেরিমেন্টটা করতে পারবা না তখন তুমি? জি স্যার। হ্যাঁ, সো দিস ইজ দ্য বিউটি অফ সায়েন্স। তোমাকে এটা বুঝতে হবে। এই যে এতক্ষণ আমরা পড়ছি থিওরি, এই থিওরিটা যখন পড়ছি তখন আমাদের কাজ হইলেও তাহলে আমি ভি নোটের মানটা যদি বের করতে পারি, এই ফর্মুলা দিয়ে আমি কত ভি ম্যাক্সিমামের মানটা কত বের করতে পারবো। আর এখানে ই ম্যাক্সিমাম কত তোমার চার্জ ইনটু কত ভোল্ট, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। এবার আসো স্টপিং পটেনশিয়ালের সাথে আমি ফ্রিকোয়েন্সির রিলেশনটা আমি বের করবো, যেটা বলছে ফ্রিকোয়েন্সির সাথে লিনিয়ার শেয়ার। If, however, the experiment is repeated by varying the frequency of the light, এবার আমি ইন্টেন্সিটি চেঞ্জ করব না, আমি লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব। It is found that তখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পর্যন্ত না গেলে তো আমার কোনো ফটো ইলেকট্রিক এফেক্টই দেখা যাবে। তার মানে তখন বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইটের জন্য আমি যখন এই গ্রাফটা যখন রিপ্রোডিউস করব, ফ্রিকোয়েন্সি 1 এর জন্য আমি ভি নট পাইলাম মনে করো 10 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 2 এর জন্য আমি ভি নট পাইলাম কত 20 ভোল্ট, ফ্রিকোয়েন্সি 3 এর জন্য ভি নট পাইলাম কত 30 ভোল্ট। তার তখন কি এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির পর থেকে আমার স্টপিং পটেনশিয়ালটা কি তোমার ফ্রিকোয়েন্সির সাথে কত লিনিয়ারলি যাবে না? তার মানে এটা আমি লিনিয়ারলি যাওয়ার কথা। এখন লিনিয়ারলি যদি যাই তাহলে সেই ক্ষেত্রে আমি গ্রাফটা হবে কত আমার এই ধরনের একটা গ্রাফ হবে, এটা আমাদের এক্সপেক্টেড। It is found that the stopping potential varies linearly with frequency as shown in figure 5.10. Below threshold frequency, no electrons are emitted. Hence, the stopping potential is zero for that reason. But as frequency is increased above F naught, the stopping potential varies linearly with the frequency of the incident light. তাইলে স্টপিং পটেনশিয়ালের সাহায্যে তুমি আইনস্টাইনের ফটো ইলেকট্রন ইকুয়েশন যেটা আছে সেটাকে তুমি কিভাবে এখন রিঅ্যারেঞ্জ করবা। তার মানে প্রথমটা হইলো আমার কত আইনস্টাইনের ফটো ইলেকট্রন, এরপরে ইন্টেন্সিটি আমি যাই বাড়াই না কেন একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য ইলেকট্রনের ভি ম্যাক্সিমামের মান কত আমরা বের করতে পারি। এবং আমি স্টপিং পটেনশিয়ালটা যদি বের করি, আমরা দেখালাম যে কাইনেটিক এনার্জি সমান হলো কত ই ভি নট। তাহলে ই ভি নট যদি আমি যদি বের করে দিই, এবার দেখো এফ আর এফ নট বাই সি। এবার তোমাকে এই সমীকরণ থেকে তুমি এত বড় এক্সপেরিমেন্ট না করে ছোট এক্সপেরিমেন্ট দিয়েও কত তুমি ভি নোটের মানটা বের করতে পারো। কিভাবে? তুমি কয়েকটা ফ্রিকোয়েন্সির লাইট নিবা, লাইট নিয়ে মনে করো তুমি এইচ এফ যদি তোমার যদি এস তো কনস্ট্যান্ট, ফ্রিকোয়েন্সির মান যদি এফ যদি জানা থাকে এবং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা যদি তোমার যদি বের করা থাকে, তাহলে এফ এবং এফ নোটের মানটা যদি বসাই দাও তাহলে তুমি ইজিলি কত ভি নোটের মান পাও। এবং এফ এবং এফ নোটের মান যদি তোমার যদি জানা না থাকে, নো প্রবলেম, আমার যদি ওয়েভলেংথ যদি জানা থাকে, এফ কে যদি আমি ওয়েভলেংথে যদি প্রকাশ করি তাইলে কি আমি স্টপিং পটেনশিয়ালের মানটা কত আমি পেয়ে যাই। তাহলে এখানে ছোটখাটো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবা। ফটো ইলেকট্রিক এফেক্টে তোমাদের সিলেবাসে লেকচার প্ল্যানে আমি যেভাবে আমাদের দেওয়া আছে এইভাবে আমি পড়ায় ফেলছি। এখন আসো তোমাদেরকে কিছু আমি এক্সেস কাজ দিই এবং এই বইটা আমি তোমাদেরকে এখনই ইমেল করে দিব তোমাদের সবাইকে, ঠিক আছে?
এটা হচ্ছে মুরুগেশনের বইটা। এখন মুরুগেশনের বইয়ে তুমি এই যে এক্সপেরিমেন্ট গুলো দেখো, ফিগার গুলো দেখতে ভিন্ন কিন্তু আসলে ভিন্ন না। এখানকার আমার কথা হইলো, আমার ওই বই থেকে তুমি উত্তরগুলো তৈরি করতে পারো, বা তোমাদের নিজেদের কোশ্চেন তোমরা বের করতে পারো, অথবা আমি কিছু সেলফ স্টাডির জন্য তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব। এই এক্সপেরিমেন্ট গুলো রিডিং পড়লা, এই এতক্ষণ আমি যেটা বর্ণনা দিলাম যে রিভার্স ভোল্টেজে গেলে তোমার কি হবে, এই যে তোমার হচ্ছে এই মিল্কম্যানের এক্সপেরিমেন্ট ওরা করছে, এই যে হাফ এমবি স্কয়ার মনে কত ইবি, এখানে তুমি ম্যাগনেটিক ফিল্ড যদি দাও তাহলে ই বাই এম, এটা আমি সিলেবাসে আমি ইনক্লুড করব না, জাস্ট তোমাদের শোয়ের জন্য দেখাচ্ছি আর কি। তো রিচার্ডসন কম্পটন এক্সপেরিমেন্ট যেটা ফটো ইলেকট্রিক ইমিশনের যে ল গুলো বের করার জন্য, এটা দেখো ওই বইয়ে যে ফিগারটা আছে ওই ফিগার আর এই ফিগার আসলে একই জিনিস, দেখতে ভিন্ন হইল। তো আমার কাছে তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা এই বইটা রিডিং পড়বা, রিডিং পড়া দেখবা একটু আগে আমরা এই গ্রাফটার কথা আমরা বর্ণনা করছি। রিডিং পড়লে তুমি নিজের মতো করে তোমার এই বইয়ের বর্ণনা বা যে বইয়ের বর্ণনাটা তোমার কত সুন্দর লাগবে সেখান থেকে নিয়ে তুমি নিজের মতো করে লিখতে পারবা। লিখলে তোমার একটা নোট তৈরি হয়ে যাবে। এই এখানে আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমি ওইখানে এফ দিয়ে ফিগার গুলো দিচ্ছি, এখানে আমি ল্যামডা দিয়ে ফিগার গুলো দিচ্ছি, যে কারণে ছবিটা কত এরকম হয়েছে। আচ্ছা, এক্সপেরিমেন্টাল ইনভেস্টিগেশন অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, এই জিনিসে আমি তোমাদেরকে প্রথমেই পড়াই ফেললা। এই এখানে ওরা 4টা সূত্র দিচ্ছে, ওইখানে 2টা সূত্র বাড়াইছে, তোমরা 6টা সূত্রই দাও। এবার ফেলিউর অফ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, কেন ফটো ইলেকট্রিক এফেক্ট তোমার ব্যাখ্যা করতে অসমর্থ হয়, আর আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব কেন সফল হয়। কোয়ান্টাম থিওরির সাকসেসটা আমি তোমাদের ক্লাসে আমি আলোচনা করছি, আর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি কেন ব্যর্থ এটা আমি আলোচনা করি নাই। এই 1 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্টটা তোমরা পড়বা, অথবা তোমরা অনলাইন বা অন্য কোনো সোর্স থেকে কেন ব্যর্থ এই সম্পর্কে আরো জানবা। আগামী ক্লাসে আমি 5 থেকে 7 মিনিট তোমাদের এখান থেকে আমি সময় চাই তোমাদেরকে উত্তর নিতে চাই। আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশন যথারীতি কথা আমরা ডিরাইভ করছি। ডিরাইভ করার পরে এখানে এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন অফ আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন, মিল্কিমেন্টের যে এক্সপেরিমেন্টটা আছে এই এক্সপেরিমেন্টের এটা হচ্ছে থিওরি। আইনস্টাইনের থিওরি হাফ এমবি স্কয়ার কাইনেটিক এনার্জি এইচ এফ মাইনাস সাই। তোমরা আগের বইয়ে ওয়ার্ক ফাংশনটাকে প্রকাশ করা হয়েছে ডব্লিউ নট দিয়া, এখানে হচ্ছে সাই দিয়া। এটা কিন্তু ভয় পায় না, আবার এখানে সাই দিল গেলে সিম্বল দেখা। তাইলে এই হাফ এমবি স্কয়ার সমান কত ইভি, ইবি সমান কত এইচ এফ মাইনাস কত ডব্লিউ নট, তোমরা যে সিম্বলই দেও না কেন। ভিটা হলো আমাদের কত স্টপিং পটেনশিয়াল, এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে ভি এই যে সমীকরণটাকে আমি নতুন করে কত ই দিয়ে লিখতাম পারে এইচ বাই ই ইন্টু নিউ বাই সাই, কারণ ইটাকে কত আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে যদি নিয়ে আসি তাহলে আমার এই সমীকরণটা হবে। এখন এই সমীকরণটার মধ্যে দেখো তো ওয়াই সমান কত এম এক্স প্লাস সি, এই যে 1 নম্বর সমীকরণটা এই ধরনের একটা ফরম্যাটে দাঁড়াইছে না? এই জি স্যার। জি স্যার, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হ্যাঁ, হয়ে গেছে। স্ট্রেট লাইনের ফর্মুলা দাঁড়াইছে। তার মানে তোমরা ওয়াই সমান এম এক্স প্লাস সি যখন হয় তখন সে ওয়াই অক্ষকে কাট করবে ধনাত্মক দিকে, এখানে মাইনাস আছে তার মানে ওয়াই অক্ষকে সে কাট করবে কত নেগেটিভ দিকে। তাইলে এই যে 8.9 ফিগার যেটা আছে এবং ইতিপূর্বে ওই বইয়ে দেখছো এই ফিগারটাকে যে তুমি আমার কার্সরটা দেখতে পাচ্ছ, তো এটা যে আরো যদি বাড়াই দেই তাহলে এই যে সি এর পরিমাণটা হবে কত মাইনাস সাই বাই কত ই হবে না, ওয়াই সমান এম এক্স প্লাস সি। তার মানে ওয়াই অক্ষকে নেগেটিভ দিকে যে অংশটুকু কাট করছে সেটা হবে না? জি স্যার। গুড। তার মানে এইভাবেই আমরা তোমার সিম্পল, আমরা ওই যে বললাম ইন্টারমিডিয়েট পর্যন্ত যা শিখছি সেটাই আমাদের এবিসিডি যে কোনো সায়েন্স পড়ার ক্ষেত্রে। তার মানে এটা হবে আমাদের কত মাইনাস সি এই গ্রাফটাকে বের করার ক্ষেত্রে। তার মানে আমাদের এইচ বাই ই সমান হয়েছে কত নিউ। এখন তুমি গ্রাফ আঁকতে গেলে গ্রাফ জানো, গ্রাফ হয়েছে কত ট্যান থিটা, তার মানে স্লোপ। এখন ট্যান থিটা দেখা যদি তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে তো তোমার তো কর্মসারা। তার মানে ট্যান থিটা দেখে ভয় পাওয়া যাবে না। তুমি যদি এই এক্সপেরিমেন্টটাকে যদি করতে পারো তাহলে এই স্লোপ থেকে তুমি কত এইচ বাই এর মান বের করতে পারবা, অথবা উল্টাটা হইতে পারে, তুমি এখানে থিটার মানটা বের করবা। থিটার মানটা যদি বের করো তার মানে এইচ সমান সমান কত ই ট্যান থিটা, তার মানে থিটার মান যদি বের করো তাহলে ট্যান থিটাটা হবে কত এইচ বাই ই, ওইটা তুমি ওই সমীকরণে বের করতে পারবে। তাহলে এই হইলো আমাদের ফর্মুলা। তাহলে এই ফর্মুলার জন্য ওরা করছে কি এক্সপেরিমেন্টটাকে ডিজাইন করছে যে থিটার মানটা বের করার জন্য এরকম বিভিন্ন সারফেস দিয়ে।
তার মানে এই সমীকরণটা আমি যদি প্রশ্ন যদি সেট করি যে আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইকুয়েশনের জন্য মিল্কি ম্যানের যে এক্সপেরিমেন্টটা আছে সেই এক্সপেরিমেন্টটা তুমি ভেরিফিকেশন করার জন্য বর্ণনা করো, তাহলে এটা হচ্ছে তোমার কত থিওরির পরে এটা হচ্ছে অ্যাপারেটাস, আর এখানে হচ্ছে এক্সপেরিমেন্টের যে বর্ণনা সেটা আছে। তো এটা তোমরা পড়ে নিবা, ইটস নট এ বিগ ডিল। তাইলে ফটো ইলেকট্রিক ইফেক্ট শেষ। এরপরে আমাদের রয়ে গেছে কম্পটন ইফেক্ট। তো কম্পটন ইফেক্ট আর হচ্ছে তোমাদের যে ডিসকাশন, এটা আমি আগামী সার্চ দিয়ে এত কষ্ট না করে। পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, এটা দিয়ে দিব, এখনই দিব, মানে ক্লাস শেষে দিব। তার মানে 122 থেকে 50 7.14 কম্পটন স্ক্যাটারিং। স্যার তেরেজের বইটা কি স্যার আবার একটু স্ক্যান করবেন স্যার? ফার্স্ট পেজটা কেমন যেন একটু ঝাপসা। এটা আরেকবার স্ক্যান করে অফিসে গিয়া, তোমার অফিসের যে স্ক্যানার আছে এটা তো মোবাইলে করি, তো মোবাইলে ডিস্টার্ব হয়ে যায়, এত কষ্ট করতে ভালো লাগে না। পট ছবি নেই তো এরকম হয়ে যায়, অফিসে স্ক্যান করে তোমাদেরকে দিয়ে দিব না। আপাতত কাজ চালাও। তার মানে আমি অফিসে পরশুদিন যাবো, পরশুদিন গিয়া ওরে পৃষ্ঠাটা আপনার তো টায়ার্ড হয়ে যেতেছে 122 থেকে 124। স্যার উপরে লিখে দেন তাহলেই হয় স্যার। টাইপ করলে স্যার অটোমেটিক্যালি চলে আসবে। আটত্রিশ 138 দিলে বের হবে। এই যে বের হয়ে গেছে। এই যে কম্পটন স্ক্যাটারিং আমরা শুধুমাত্র এই সেকশনটুকু পড়াইবো এই চ্যাপ্টার থেকে, আর অন্য কিছু পড়াবো না। তাহলে কম্পটন এফেক্ট কি, এটার আমরা সংজ্ঞা দিব। সংজ্ঞা দেওয়ার পরে এটা হচ্ছে বর্ণনা। তোমাদের কাজ হচ্ছে এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনের এখানে হচ্ছে তোমার সংঘর্ষের আগের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগের নিত্যর সূত্র। যদি সম্ভব হয় না, তোমাদের 1 সপ্তাহ পরে আবার ক্লাস নিব। তোমরা শুধু এই যে 1 নম্বর ইকুয়েশন থেকে 2 নম্বর ইকুয়েশনের যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথ গুলো যদি কষ্ট করে যদি একটু করে রাখো, তাইলে আমি এটা মনে করো খুব সহজেই তোমাদেরকে বুঝাইতে পারবো এবং ডিসকাশন করতে পারবো। এবং এখান থেকে এই কেস 1 কেস 3 এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন, এই ডিটেকশন অফ রিকয়েল কয়েল, কাইনেটিক এনার্জি অফ দ্য রিকয়েল কয়েল, এই যে 15 নম্বর ইকুয়েশন পর্যন্ত আছে, এই 15 নম্বর ইকুয়েশন আর পরের এক্সাম্পলটা এই পর্যন্ত আমি সিলেবাসে পড়াবো। আমি বুঝাইতে পারছি? তার মানে 140 নম্বর পৃষ্ঠার এই সলিউশন, এরপর হচ্ছে তোমার 139 পেজ, 138 পেজ, 100 পেজ নাম্বার 137 থেকে 139 পর্যন্ত এই 3 পৃষ্ঠার মধ্যে যে ইকুয়েশন গুলো আছে 1 থেকে 15 নম্বর ইকুয়েশন, এই 15 নম্বর ইকুয়েশন গুলো শুধু খাতার মাঝে একটু ক্যালকুলেশন করে ফেলবা, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমরা ডিসকাশনটা সুন্দরভাবে করতে হবে। ঠিক আছে? এগ্রি না? জি স্যার। জি স্যার, ঠিক আছে। জি স্যার। একজন আর 2জন করে, বাকিগুলো হয়েছে ডিম পারে, ওই সারা জীবন এগুলো ডিম পারবে। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ওকে, বাই বাই। আসসালামু